হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের মাঝে টুম্পা ভুলাগার নতুন একটি গল্প নিয়ে। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। আমাদের কাজের মেয়েটি খুব সুন্দর ছিল। সে খুব সেজেগুজে আমাদের বাড়িতে আসত এবং ঘরের সব কাজ সেরে দাদুর ঘরে চলে যেত, আর ঘরের ভিতর থেকে তালা লাগিয়ে দিত। আর 2 ঘন্টা পর ঘর থেকে বের হতো। আমরাও চুপচাপ থাকতাম, কারণ দাদুকে খাট থেকে তোলাইত না। একদিন আমি দাদুর ঘরে কাজের মেয়ে সেজে ঢুকলাম। তারপর আমার সাথে যা করল, আমার তখন দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হল। আমার নাম সানিকা। আমরা সবাই একই বাড়িতে থাকতাম। এটা আমাদের পুরানো বাড়ি। এখানে আমার 3 কাকা থাকতেন একসাথে, কিন্তু 2 কাকা মারা গেলে তাই শুধু আমার বাবা বেঁচে ছিলেন। আর আমার দাদু বেঁচে ছিলেন, যার হুকুম এই বাড়িতে চলত। আমাদের বাড়িতে সব জিনিস যেন সুযোগ হিসেবে আসত। চাকর ছিল, ধনসম্পদ ছিল, কিন্তু সেই এক যে কাজের মেয়ে ছিল, সে ছিল সবচেয়ে সুন্দরী। তার নাম ছিল তারা। সে বলতো আমার আসল নাম সুহানি, কিন্তু আমি আমার নাম বদলে তারা রাখলাম, কারণ সুহানি নামটা আমার ভালো লাগে না। আমার মতো সুন্দরী মেয়ের নাম তারাই হওয়া উচিত। সে ছিল তো একটা কাজের মেয়ে, কিন্তু তার মনোভাব ছিল রানীর মতো। সে যেন খুব বিরক্ত হয়ে থাকত, এবং তার পিছনে ছিল আমার দাদুর হাতও, কারণ সে আমার দাদুর খুব প্রিয় ছিল। সে আমার দাদুর সব কাজ করত। আমার দাদু তো বিছানা থেকে উঠতে পারতেন না। দাদু এত বয়স্ক যে তাঁকে খাওয়ানো, ওষুধ দেওয়া, পা টিপে দেওয়া, ঘর পরিষ্কার করা সব সেই মেয়েটি করত। যখন দাদু একা বসে থাকত, তখন তার পাশে বসে তারা গল্প করত। এসবই ছিল কাজের মেয়েটির কাজ। বাবা বলতেন, তাহলে তোমাদের থেকে কি লাভ দাদু? যা বয়স তোমাদের, তো তার সাথে বসে তার সাথে কথা বলা, তার যত্ন করা এবং তার সেবা করা উচিত। কাল যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন এবং নিজের সমস্ত সম্পদ মেয়েটির নামে করে দেবেন, তখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাকা দুনিয়ায় ছিল না, কিন্তু তাদের সন্তান ছিল এবং আমাদের কোনো ভাই ছিল না। তাই বাবার খুব চিন্তা ছিল যে সব সম্পদ আবার যেন নাতিদের মধ্যে না ভাগ হয়ে যায়। আর আমার বাবা একটা অংশ পাবে, আর সেটাও আমাদের 2 বোনের বিয়েতে খরচ হয়ে যাবে। তাই বাবা মন খারাপ করতেন। কিন্তু দাদুর কাছে বসতে আমাদের একটু ভালো লাগত না। সে খুব অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। কাউকে চিনতেও পারতেন না, এমন লোকের সাথে বসে মানুষ কি বা করবে। অথচ তারা তো তাঁর কাছে বসে খুব খুশি হতো। তারা যখন দাদুর ঘরে থাকত, তখন ঘর থেকে হাসির শব্দ শোনা যেত। একদিন সে ভিতরে বসেছিল, আমি ও ভিতরে গেলাম, আর সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। দাদুর হাতে দেখে অনেক টাকা, আর সেটা তিনি তারার হাতে দিচ্ছিলেন। এই টাকা অন্তত 25,000 তো হবেই। আমি বললাম, এসব কি হচ্ছে? ওকে এত টাকা কেন দিচ্ছ? তখন দাদু বলল, ওটা ওর মাসের খাটুনির টাকা, ওর মাইনে। আমিও সুযোগ পেলাম। আমি বললাম, আমিও টাকা চাই। দাদু আমাকে একটি 5 টাকার নোট দিলেন। আমি বললাম, আজকাল 500 টাকাতেই কি হয়? ঘরের কাজের মেয়েকে 25,000 দিচ্ছ, এখন তাঁর বেতন ততটা না, আর নিজের নাতনির জন্য মাত্র 5 টাকা। বা বলতে থাকতেন, যা ওনার কাছে গিয়ে বসো, তুমি ওনাকে একটু ভালোবাসো না। আর এদিকে যখন এই অবস্থা, তখন আমরা সময় নষ্ট করে কি করব এই বলতে বলতে আমি বাইরে বেরিয়ে এসে বাবার সাথে ধাক্কা খেলাম। বাবা তখন বললেন, কোথা থেকে এরকম পাগলের মতো হয়ে আসছো? তোমার মন কোথায় থাকে? আমি তাকে পুরো ব্যাপারটা বললাম। বাবা আমাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই তাকে টাকা দিতে দেখেছ? আমি বললাম, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি যে তাঁরাকে দাদু টাকা দিচ্ছেন এবং বলছেন এটা তাঁর বেতন। দাদা বললেন, প্রথম কথা হলো, বেতন দেওয়ার তো এখনো সময় আসেনি, কারণ আজ 13 তারিখ মাসের মাঝে। আমি কোনো চাকরকে বেতনের টাকা দিই না। দ্বিতীয়ত, তারাকে যে বেতন দেওয়া হয় সেটার পরিমাণ শুধুমাত্র 10,000 টাকা। ওকে বাবা 25,000 টাকা কেন দিল? বাবা ভীষণ রেগে গেলেন এবং দাদুর ঘরে গেলেন। আমিও তাদের কথা শুনতে লাগলাম। দাদু বললেন, ওকে টাকাটা দিছি, তাতে কোনো অসুবিধা আছে? আর ওর মা অসুস্থ।
তাই ওকে আমি টাকা দিয়েছি। দাদু আমার বাবাকে বললেন, তোমার মেয়ে তো খুব বড় গোয়েন্দা দেখছি। আমার ঘরে এসে গোয়েন্দাগিরি করে চলে গেল আর ঘরের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল, যদি কোনো গরিবকে একটু পয়সা দিই তাহলে কি এমন হয়ে যাবে, বিছানায় অসুস্থ পড়ে আছি আমি মরতে মরতে যদি কোনো ভালো কাজ করে যাই, তোমাদের কিসের সমস্যা, কি চাইছো যে পয়সাগুলো সব তোমাদের মুখে চলে যাক? তোমাদের থেকে আমার কোনো লাভ হয়? যখন আমার প্রয়োজন, আমার মন ভারী হয়, তখন না তুমি আমার কাছে এসে বসো আর না তোমার সন্তানরাও। আমি এখন কি করি? বাবা তখন লজ্জায় পড়ে গেলেন। বাবা বললেন, এবার থেকে যখনই দাদুর ঘরে যাবে তখন এদিক ওদিকের কোনো কথা বলবে না। আর ওই কাজের মেয়েটির মা অসুস্থ, তাই তাকে টাকা দেওয়া হচ্ছে। বাবা বেশ চিন্তায় ছিলেন এবং রেগেও ছিলেন, কারণ ওনাকে অপমান করা হয়েছিল। তারপর বাবা নিজের ঘরে চলে গেলেন। পরে একদিন বাবা আমাকে অদ্ভুত একটা কথা বললেন, যেটা শুনে আমি আর বাবা দুজনেই অবাক হয়ে গেলাম। আমার ছোট বোন অনেকটাই ছোট ছিল। ওর মাত্র 10 বছর বয়স আর আমার 17 বছর। আমি আর বাবা নিজেদের মধ্যে কথা বলছিলাম। বাবা বলল, তোমাকে একটা কথা বলার আছে, আর তারপর থেকে তোমাকেই ঘরে ভীষণভাবে নজর রাখতে হবে। জানি না কি এমন কথা। আমি বললাম, ঠিক আছে। বাবা বলল, তারা নিশ্চয়ই কোনো ফন্দি আঁটছে। সে তোমার দাদুর কাছে মিথ্যে বলে বলে তার থেকে টাকা নিচ্ছে। গতকালই আমার সাথে ওর ছোট ভাইয়ের দেখা হয়। তখন তাকে জিজ্ঞাসা করি যে, তোমার মা তো অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন? তখন সে বলল যে, আপনি তো অদ্ভুত কথা বলছেন। আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে 4 বছর হয়ে গেছে। শুনে আমি তো অবাক হয়ে যাই, তার মানে তোমার দাদুকে নিজের মায়ের অসুস্থতার মিথ্যে খবর দিয়েছে তারা, যখন কিনা তার মা অনেক আগেই মারা গেছেন। বাবা বললেন, এই তারা মেয়েটা ভীষণ চালাক। তাই আমি তোমাকে এই সমস্ত কথা বলছি। এখন থেকে তার উপরে নজর রাখবে। একদিন আমার বাড়িতে আমার বন্ধু এলো। ঘরের সম্পদের তো আর অভাব নেই। আমার বন্ধু বোধহয় এই জন্যই আমার সাথে বন্ধুত্ব রেখেছিল। সে যখনই ঘরে আসত ভালো খাবার পেত, আর আমি তার থেকে জিনিসপত্র পেতাম তার বদলে। তার বাড়ি ভাড়াটা আমি দিয়ে দিতাম। ঘরে এসে তারাকে দেখে সে বলল, এই মেয়েটা কে? আমি বললাম, কাজের মেয়ে। বন্ধুরা বলল, কি বলছিস, কাজের মেয়ে? আর এই যে কিনা 10,000 টাকার পোশাক পরে আছে। আমি অবাক হয়ে গেলাম। বন্ধু বলল, ঠিকই বলেছি, আর সে সাথে সাথে ইন্টারনেট দেখে বলল, এই পোশাকের দাম 10,000, যেটা কিনা নতুন বাজারে এসেছে। খুব কম লোক আছে যারা এটাকে কিনতে পারে। তোর ঘরের কাজের মেয়ে 10,000 টাকার পোশাক পরে আছে, আর তুই জানিস না? এই পোশাকটা তো তোর পরা উচিত। আমি সেটা জানা মাত্রই রেগে গেলাম যে আমার বাড়ির কাজের মেয়ে এত দামি পোশাক করে আসছে। ও পুরো বাড়িতে এমনভাবে থাকে যেন নিজেই বাড়ির মালিক। ঘরের কাজ সে যা করে তার মধ্যে শুধুমাত্র খাবার বানায়, রান্নাঘরের কাজটুকুই তাকে করতে হয়, কারণ সে খাবারটা ভালোভাবে বানায়। আর খাবার বানানোর পরই দাদুর ঘরে চলে যায়। আবার ঘর থেকে হাসির আওয়াজ আসছিল। ভাবলাম আমিও একটু দেখি যে ব্যাপারটা আসলে কি, এত হাসির আওয়াজ আসছে কেন। দাদু আবার তাকে নোটের পর নোট দিয়ে যাচ্ছে না তো, আর সেগুলো সে নিচ্ছে না তো। দরজা খোলার চেষ্টা করলাম। দরজায় টোকা দেওয়ার আমার কোনো দরকারই ছিল না, কারণ এটা আমার নিজের বাড়ি। দরজায় টোকা দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ এটা আমার নিজের বাড়ি, এই বাড়ির মালিক আমি। কিন্তু এটা দেখে আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। সে দরজা ভিতর থেকে বন্ধ, তাই দরজা খুলল না। আর সে এতটাই হাসিতে মশগুল ছিল যে বুঝতেই পারলে না যে আমি দরজায় টোকা মারছি। বাবাকে ফোন করলাম আর সবকিছু বললাম। বাবা নিজেও অবাক হয়ে গেলেন আর বললেন যে, কি জানি এই বাড়িতে কি সব হচ্ছে। এরকম কিছু ঘটছে না তো, যার জন্য আমাদের বাড়িতে সবার উপর বিপদ আসতে পারে। তারা দিনের পর দিন আমাদের মাথার ভিতর ঢুকে যাচ্ছিল। ওর আদব কায়দা, ওর আচরণ, ঘরের মধ্যে মাথা উঁচু করে ঘুরে বেড়ানো, এমন কিছু রহস্য ছিল যেটার সম্পর্কে আমাদের জানা ছিল না। ও এমন কিছু নিশ্চয়ই করেছিল যে, আর যেন কোনো ভয় ছিল না, ও আমাদের কথা শুনছিল না। একবার আমি জুসের গ্লাস হাতে ধরে যাচ্ছিলাম। জুসের কাঁচের গ্লাসটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল।
জুস যখন পড়ে গেল তখন আমি তাকে বললাম যে তুমি এটা পরিষ্কার করে দাও। তখন সে রান্নাঘরে খাবার বানাচ্ছিল। সে বলল, সাইটে কাপড় আছে, সেটা দিয়ে নিজেই পরিষ্কার করে নাও। আচ্ছা, কোনো বাড়ির কাজের মেয়ে আপনাকে এভাবে কথা বলতে পারে? আপনাকে নিজের কাজ করে নিতে বলতে পারে, যখন কিনা তাকে কাজের জন্য রাখা হয়েছে, আর আপনি তাকে কাজের জন্য বেতন দিচ্ছেন? আমি রেগে গেলাম। আমার তারার সাথে ঝগড়া হয়ে গেল। আমি বললাম, বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকুক। বাড়ির মালিক হওয়ার চেষ্টা করো না। আমি তোমাকে কাজ করতে বলেছি, আর তুমি আমাকে কথা শোনাচ্ছ? কাপড়টা ওঠাও আর যেটা পড়ে আছে মেঝেতে সেটাকে পরিষ্কার করো। তখন সে বলল, আমি খাবার বানাচ্ছি, আমার কাজ হল খাবার বানানো, যে ভুলটা নিজে করেছ সেটা নিজেই পরিষ্কার করো। সে জেদ করতে লাগল, কিন্তু ওটা পরিষ্কার করল না। তারপর বাইরে থেকে মালি বাবা আসেন এবং দেখলেন ঘরের মধ্যে নোংরা হয়ে আছে। তখন তিনি নিজেই সেটাকে পরিষ্কার করে দিলেন। যখন কিনা এটা তার কাজ ছিল না, আমিও পরিষ্কার করিনি, কারণ আমি রেগে গিয়েছিলাম। আমি ঘটনাটা বাবাকে বললাম, আর বললাম যে এই মেয়েটাকে কাজ থেকে বের করে দাও। বাবা বললেন, ঠিক বলেছ, একে বাড়ির কাজ থেকে বের করে দিতে হবে। বাবা তার পরের দিনই কাজের মেয়েটিকে এই মাসের মাইনে এবং পরের মাসের মাইনে দিয়ে বেরিয়ে যেতে বললেন, কারণ তাকে তো আগে থেকে জানানো হয়নি, না জানিয়েই তাকে বের করে দেওয়া হচ্ছে। এবার সে চলে যাওয়ার পরিবর্তে আমার দাদুর ঘরে ঢোকার চেষ্টা করতে লাগল। সে বলল যে দাদুর সাথে দেখা করে চলে যাবে। আমি তাকে বললাম দাদু ঘুমোচ্ছে, যদিও দাদু তখন ঘুমোয়নি। তখন সে বাহানা করতে লাগল যে তার কোন জিনিস ওখানে পড়ে আছে। আমি বললাম, আমায় বলো, আমি নিয়ে আসছি। আসলে কিছুই পড়ে ছিল না। সে চাইছি না আসলে দাদুর ঘরে ঢুকতে, কিন্তু আমাদের বাবা মেয়েরও ওর আচরণ সম্পর্কে জ্ঞান হয়ে গিয়েছিল। তাই আমরা সামনে দাঁড়িয়ে রইলাম। আমরা বললাম, নিজেদের জিনিসপত্র ওঠাও আর বেরিয়ে যাও ঘর থেকে। তারপর সে চলে গেল। আমি সুখের নিঃশ্বাস নিলাম আর ভাবলাম যে এই কাজটা তো আমরা আরও আগেও করতে পারতাম। কাজের মেয়েটা তো আমাদের কোনো আত্মীয় ছিল না যে তাকে যেতে বলতে অসুবিধা হতো বা তাকে যেতে বলতে কোনো ফন্দি করতে হতো। চাকর তো জিতে আসতে থাকে। বাবা বললেন যে এবার কোনো ভালো কাজের লোক খুঁজতে হবে, যে কিনা ভালো খাবার বানাতে পারে, আর এবার কোনো বয়স্ক মহিলাকে খুঁজে নিয়ে আসতে হবে যার কাজই হবে খাবার বানানো। আমাদের এই রকম কাজের মেয়ে চাই না। তার আগে ঘর থেকে তাড়িয়ে আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু ঘর থেকে সে গিয়েছিল মাত্র কয়েক ঘন্টায় হয়েছিল। আর রাত হওয়ার সাথে সাথে দাদুর শরীর ভীষণ খারাপ হতে লাগল। দাদু বললেন, বোধহয় তার যাওয়ার সময় এসে গেছে। বললেন, তাড়াতাড়ি এসো। আমরা সবাই দাদুর কাছে পৌঁছে তার মাথার কাছে বসে রইলাম। তিনি অনেকক্ষণ ধরে অঝরে কাঁদলেন। তিনি এমন করছিলেন যেন তার খুব ব্যথা হচ্ছিল। বাবা বারবার জিজ্ঞাসা করেছিলেন, কি হয়েছে তোমার, ব্যথা হচ্ছে? ডাক্তারকে ডেকে নিয়েছিলেন? বাবা, ডাক্তার এসে গিয়েছিল। কাকার ছেলে মেয়েরাও এসে গিয়েছিল। সবাই দাদুর খাটের চারপাশে বসেছিল, দাদুকে দেখছিল। আমার দাদু ঘাঁটিতে ঘুমান। দাদু যখন মুখ খুললেন তখন ঘরে যারা ছিল সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ উনি জিজ্ঞাসা করেছিলেন তারা কোথায়। উনি বারবার এটাই জিজ্ঞাসা করছিলেন, আর আমরা চুপ করে গিয়েছিলাম। কাকিমা ও জিজ্ঞাসা করতে লাগলেন, হ্যাঁ, কোথায় গেল? সেই সময় তো ঘরেই থাকত সে। তখন আমার বাবা বললেন যে তাকে ঘরের কাছ থেকে বের করে দেওয়া হয়েছে। আমার বাবা এটুকুই বলেছিলেন, আর সাথে সাথে আমার দাদু আমার বাবার গলার জোরে চেপে ধরে জিজ্ঞাসা করলেন, কাকে জিজ্ঞাসা করে তাকে ঘর থেকে বের করেছ? আমরা সবাই অবাক হয়ে গেলাম যে চাকরানির কাজ না করার সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনার যদি কোনো সমস্যা থাকে, কষ্ট থাকে, আপনি ডাক্তারকে বলুন। ডাক্তার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি তখন বলতে লাগলেন যে ডাক্তারের নাম আমার, তাঁরা কি দরকার? এটা শোনা মাত্রই সবাই নিজের কানে হাত চাপা দিল। দাদু কি রকম কথা বলছিলেন? উনি মরণ মুহূর্তে এসব কি বলছেন? উনি এত চিৎকার করছিলেন, রাত্রি 12টা বেজে গিয়েছিল, আর উনি একভাবে চিৎকার করছিলেন,
তারাকে নিয়ে এসো, তারাকে নিয়ে এসো, তারাকে নিয়ে এসো। বাধ্য হয়ে আমার বাবাকে যেতে হলো তার বাড়িতে। তারা কি সাথে করে নিয়ে বাবা আসেন। বাড়ি এসে বাবা বললেন যে সে ভীষণ মিরাজ দেখাচ্ছিল। সে বলছিল যে আমি তো যাব না, তোমার বাবা মরে যাচ্ছে, তখন আমাকে নিতে এসেছ। এভাবে তারা অনেক মেজাজ দেখিয়েছিল। তারা বাড়িতে আসার সাথে সাথেই দাদু